আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতোই আবারও আরেকটি টেকনিক্যাল অ্যানালিসিসের ভিডিও আপনাদের সামনে, যেখানে আপনাদেরই যে প্রশ্নগুলো আমি রিসিভ করেছি সেই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। স্বাভাবিকভাবেই সর্বপ্রথম আপনাদের প্রত্যেকের কমন যেটা জিজ্ঞাসা, ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করেন। ইন্ডেক্সের বর্তমান যে কন্ডিশন, সেটা থেকে আমরা আসলে কয়েকদিন যাবৎ বুঝতে পারতেছি না এটা আসলে উপরে যাবে নাকি নিচে যাবে। ইন্ডেক্সের কন্ডিশনটা আমাদেরকে কি মিন করতেছে, মার্কেট এখন আপ ট্রেন্ডে চলে যাবে কিনা, এই ধরনের কোনো কনফার্মেশন এসেছে কিনা, আমাদের করণীয় কি, এই ধরনের নানাবিধ প্রশ্ন গত কয়েকদিন আপনাদের মাধ্যমে আমি রিসিভ করেছি। তো আমি আপনাদেরকে আজকে আপনাদের যে মিসকনসেপশন, সেই মিসকনসেপশনগুলো ক্লিয়ার করার প্রথমে চেষ্টা করব। মার্কেট সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের কি করণীয় এবং কোন জিনিসটা না করলে আমরা আসলে সেফ থাকতে পারবো, সেই পুরো বিষয়টা সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং অ্যানালিসিসের যে নলেজ, সেটার আলোকে একটা সামারি বলার চেষ্টা করব। তবে এইটার ভিত্তিতে আপনি আসলে কোনো স্টকে ট্রেড করবেন কিনা, কোন স্টকটা বাই সেল করবেন, সেই সিদ্ধান্তটা অবশ্যই আপনাকেই নিতে হবে। আমি শুধু চেষ্টা করব আপনার পয়েন্ট অফ ভিউটাকে, মার্কেট সম্পর্কে আপনার যে বর্তমান মেন্টাল সিচুয়েশন, সেটাকে একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। তো আসেন একটু ইন্ডেক্স নিয়ে প্রথমে কথা বলি। এই যে একটা আপ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, 4 দিনের একটা বড় আপ মুভমেন্ট, যেখানে প্রায় 1000 পয়েন্টের মতো উত্থান আমরা দেখতে পেয়েছিলাম এবং পরবর্তীতে 200 পয়েন্টের মতো কারেকশন। তো এই যে আপ মুভমেন্টটা হয়েছে, এটা আসলে কেন হয়েছে এটা আপনিও জানেন, এটা আমিও জানি, অন্য অ্যানালিস্টরাও জানে। সো এইটার উত্তর দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি অন্তত পক্ষে মনে করি না। এখন প্রশ্নটা যেটা, সেটা হচ্ছে এই আপ মুভমেন্টটা কি অরিজিনাল কিনা এবং এই আপ মুভমেন্টটা কি কন্টিনিউ করবে কিনা, এটা কি ট্রেন্ড ক্রিয়েট করতে পেরেছে কিনা, এটা হচ্ছে আপনাদের মূল প্রশ্ন। আর ইন কেস মার্কেটে কি আবার নতুন করে কারেকশন আসার কোনো পসিবিলিটি আছে কিনা, কারণ এই আপ মুভমেন্টটা যে লজিক্যালি হয়েছে এটা কেউই বিশ্বাস করবেন না, বা এটা করার কথাও না। বাট আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, একদম রিয়ালিস্টিক ডেটা, গত কয়েক মাস যাবত মার্কেটের সাথে যা ঘটতেছে সেটাই আমি আপনাদেরকে জাস্ট চার্টের মধ্যে দেখাবো এবং আপনাদের ভিউটা ক্লিয়ার করার চেষ্টা করব যে মার্কেটে কি ঘটে এবং কেন ঘটে। সর্বপ্রথম এই যে চার্টের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চার্টটা অনেক দিন যাবতই ড্র করা আছে। আমি আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য 2 সপ্তাহ আগের সর্বশেষ যে ভিডিওটা, যেটা 31শে জুলাই আপলোড করা হয়েছিল, অর্থাৎ 31শে জুলাই মানে 5 আগস্টের ঠিক 5 দিন আগে, এবং 31শে জুলাই রাতে আপনি, আমি, এমনকি বাংলাদেশের কেউই কিন্তু জানতো না 5 আগস্টই সরকার পতন ঘটবে। সো এইখানে যে উত্থানটা হয়েছে, এইটা সরকার পতন পরবর্তী ইফেক্ট, সেটা আমরা সবাই জানি, কিন্তু সরকার পতন যে ঘটবে সেটা কিন্তু আমরা কেউ জানতাম না। তাহলে এই ভিডিওটাতে টেকনিক্যাল চার্ট কি বলেছিল আর অ্যানালিসিস কি দেখানো হয়েছিল, জাস্ট একটু খেয়াল করেন। এই জায়গার লাল কালারের ক্যান্ডেলটার মধ্যে একটা সবুজ কালারের বক্স তৈরি করা হয়েছিল, এই সেই লাল কালারের ক্যান্ডেল এবং এই সেই সবুজ কালারের বক্স। তারপর যদি আপনি দেখেন, ফিবোনাচি রিট্রেসমেন্ট রেশিও দিয়ে মেপে দেখানো হয়েছিল 61% থেকে 71% একটা জোন, এই দুইটা জোনই এই সবুজ বক্সের মধ্যে ছিল এবং মার্কেট প্রেডিকশনে সুস্পষ্টভাবে বলা হয়েছিল এই বক্সের মানে ওই দিন ওখান থেকেই অথবা এই বক্সের কোনো একটা জায়গা থেকে মার্কেট ইউটার্ন নিয়ে এখান থেকে ঘুরে দাঁড়াবে। আপনি ভিডিও প্লে করে দেখতে পারেন, ভিডিও তো দেয়াই আছে, সো ওইটা নিয়ে আর বিস্তারিত বাড়াবো না। আপনি এই জায়গাটাতে খেয়াল করেন, সেম বক্স, সেম লেভেল, সেমভাবেই আছে এবং মার্কেট ঠিক ওই লেভেল থেকেই রিয়্যাক্ট করেছে। হ্যাঁ, এইখানে কিছু কথা আছে। যদি 5ই আগস্ট সরকার পতন না হয়ে আরো অনেক মানুষ ওই দিন আন্দোলনে জড়িত হয়ে আহত নিহতর ঘটনা ঘটতো, তাহলে কি মার্কেট এইখান থেকে এইভাবে রিফ্লেক্ট করতো? হয়তো করতো না, আমি কখনোই বলবো না যে মানে এইভাবে রিয়্যাক্ট করতো। একটা জিনিস কি দেখেন, ধরেন আপনি ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় যাবেন, আপনি আসেন এই মুহূর্তে নারায়ণগঞ্জ, আপনার বাসা নারায়ণগঞ্জ, এখন আপনার উদ্দেশ্য আপনি জাতীয় চিড়িয়াখানায় যাবেন। দেখেন, নারায়ণগঞ্জ থেকে যখন আপনি ঢাকা ঢুকবেন, আপনি মাল্টিপল ওয়েতে ঢাকা ঢুকতে পারেন। আপনি যদি গুলিস্তান দিয়ে ঢুকেন, গুলিস্তান থেকে আপনি যখন আপনি ইয়েতে যাবেন, চিড়িয়াখানায় যাবেন, চিড়িয়াখানায় যাওয়ার জন্য কিন্তু মাল্টিপল রাস্তা রয়েছে। আপনি মিরপুর দিয়ে যেতে পারেন, আপনি মানে শেওড়াপাড়া মিরপুর 10 হয়ে যেতে পারেন, আপনি শ্যামলী মিরপুর 1 হয়ে যেতে পারেন, আরো ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন দিয়ে, এমনকি আপনি উত্তরা থেকে ঘুরে এসে উল্টা পথেও যেতে পারেন। ডিফারেন্ট রাস্তা কিন্তু রয়েছে। এখন আপনি কতটা দক্ষ রাস্তা চেনার ব্যাপারে, সেটার উপর নির্ভর করবে আপনি কত দ্রুত আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন। কিন্তু আপনার টার্গেট কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশনে পৌঁছানো। সো আপনি যেই রাস্তা দিয়েই যান না কেন, আপনি আলটিমেটলি ডেস্টিনেশনে পৌঁছাবেন। সো এইখানে মার্কেটে 4 দিনের যে উত্থানটা হয়েছে, হতে পারতো 4 সপ্তাহে এই উত্থানটা হতো। এই টাইম ফ্রেমটা কিন্তু ভ্যারি করতো,
যেটা পুরাপুরি সেন্টিমেন্টের, পাবলিক সেন্টিমেন্টের কারণে হয়েছে। কিন্তু এই যে গন্তব্যের পজিশনিংটা ছিল, আমি যদি আরো মানে সবকিছু ক্লারিফাই করলেও সমস্যা, তারপর আমি আপনাদেরকে একটা বেসিক জিনিস দেখাই। যারা এলিয়ট ওয়েব বোঝেন, ফলো করেন বা টেকনিক্যালি চিন্তা করেন, তারা দেখেন যে এলিয়ট ওয়েবের ওয়েব 3 যে মিনিমাম মেজারমেন্ট টার্গেটটা থাকে 1.618 লেভেলে, সেই লেভেলটাকেই কিন্তু মার্কেট ব্রিচ করেছে। আর পাবলিক সেন্টিমেন্টই যদি হয় যে পাবলিক সেন্টিমেন্ট দিয়েই মার্কেট বাড়তে থাকবেই তো থাকবে, তাহলে হোয়াই নট এর উপরে কন্টিনিউ করলো, আরো 2 দিন কন্টিনিউ করে তারপর পড়তো। সবকিছুরই একটা লজিক আছে, সবকিছুরই একটা ডেস্টিনেশন আছে। সো আপনি যখন ডেস্টিনেশনে পৌঁছাবেন, আপনার কিন্তু এইখানে রেস্ট নিতে হবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এনিওয়ে, মূল আলোচনায় ফিরে আসি। তার মানে মার্কেট যে এইখান থেকে ইউটার্ন নিতে পারে, এইটা সরকার পতনের অনেক আগে থেকেই প্রেডিক্টেবল ছিল, চার্ট সেই কথাই বলছিল। যখন সরকার পতনের মতো একটা সিচুয়েশন ঘটলো, পাবলিক সেন্টিমেন্ট ক্রিয়েট হলো, সেই গাছটাই অনেক দ্রুত হয়ে গেছে। যেটা অনেক সময় নিয়ে হতে পারতো, সেটা অনেক দ্রুত হয়ে গেছে, বাট এটা হওয়ার ছিল। আরো ক্লারিফাই করি, দেখেন আপনি এখন বলতে পারেন যে ভাই হ্যাঁ, এইটা তো আসলে কাকতালীয় ভাবে মিলে গেছে, সেই জন্য আপনি 2 সপ্তাহ আগের একটা রেফারেন্স দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে এটাই আসলে হওয়ার কথা ছিল, বাট ইমোশনের কারণে দ্রুত বেড়েছে। আমি আপনাকে আরো ইন ডেপথ একটা জিনিস দেখাই। আজ থেকে 2 মাস আগের ভিডিও, ওই ভিডিওটা ছিল মার্কেট কি ঘোরার ইঙ্গিত দিচ্ছে কিনা। সেই ভিডিওটাতে যদি আমরা একটু যাই যে মার্কেট আসলে ঘোরার দিচ্ছে কিনা, ওই ভিডিওটাতে আপনাদেরকে দেখানো হয়েছিল লং টার্ম বেসিসে উইকলি চার্ট দিয়ে যে মার্কেট এই সবুজ কালারের বক্সের জায়গাটা থেকে ইউটার্নে ঘোরার পসিবিলিটি থাকবে। এবং এই সবুজ কালারের বক্সটা যদি আপনারা খেয়াল করেন, তাহলে দেখবেন এই যে সুইংটা ছিল, সুইং এর পূর্বের যে সবুজ কালারের ক্যান্ডেলটা ছিল, সেই ক্যান্ডেলটাকে কভার করে এবং ফিবোনাচির রিট্রেসমেন্টের মেজারমেন্ট নিয়ে 618 লেভেলটাকে রেসপেক্ট করে এখানে এই জোনটা ড্র করা হয়েছিল। এবার এই চারটার মধ্যে যদি আমরা আসি, এই সেই সুইং এর আগের সবুজ কালারের ক্যান্ডেল খেয়াল করেন, এই যে একটা সুইং, এই সুইং এর আগের এইখানকার সবুজ কালারের ক্যান্ডেল, এই সেই সুইং এখানকার আগের সবুজ কালারের ক্যান্ডেল, এই সেই সবুজ কালারের বক্স। এখন বলেন, মার্কেট যখন এইখানে ছিল, তখন কি সরকার পতনের আন্দোলনও কি আদৌ শুরু হয়েছিল? সরকার পতনের কোনো সিচুয়েশনই তখন তৈরি হয় নাই, কোঠা বিরোধী আন্দোলনও তখন তৈরি হয় নাই, দেশ আগের মতো এজ ইউজুয়াল চলতেছিল। তাহলে এই সময়টাতে এসেও টেকনিক্যাল চার্টের একটা ইকুয়েশন অনুযায়ী, স্টাডি অনুযায়ী আমাদের ধারণা ছিল মার্কেট এই বক্স থেকে ঘুরতে পারে। ভিডিও দেয়া আছে, আপনি প্লে করে দেখে নিতে পারেন, এখানে বলার কিছু নাই নতুন করে। সো মার্কেট এখান থেকেই উঠে এই লেভেলটাতেই রিটেস্ট করে এখান থেকে উপরের দিকে উঠলো এজ ইট ইজ এক্সপেক্টেড। যেইভাবে এটা এক্সপেক্টেড ছিল, যেটা হওয়ার কথা ছিল, তাই হয়েছে। এই যে কথাগুলো বললাম, কথাগুলো বলার উদ্দেশ্য কি? ব্যাপারটা এরকম না যে আমি বলেছি দেখে মার্কেট এখান থেকে ঘুরেছে। মার্কেট এখান থেকে ঘোরার কথা টেকনিক্যাল চার্ট সেটা বলে, সেটাকে আমি জাস্ট রিড করার চেষ্টা করেছি, আমি প্রেডিক্ট করি নাই। কখনো ভুল বুঝবেন না, অ্যানালিস্টরা কখনো প্রেডিক্ট করতে পারে না, অ্যানালিস্টরা চার্ট রিড করতে পারে। যারা বলে আমি প্রেডিকশন করতেছি, তাদের এই বলার মানে অ্যাক্টিভ ফর্মটাকে প্যাসিভ ফর্মে নিয়ে আসা উচিত, কারণ অ্যানালিস্টরা চার্টের ডেটাকে রিড করে, তারা চার্টের ডেটা বানায় না। সো মূল বক্তব্য হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট দিয়ে চলুক, আবেগ দিয়ে চলুক, রাজনৈতিক দল পরিবর্তন হোক, যাই হোক না কেন, এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে ক্লিয়ার একটা মেসেজ দেয়া, মার্কেটের মতো করেই চলে। মার্কেট কখনোই রাজনৈতিক সিচুয়েশন বা আদার্স ফ্যাক্টরগুলো দিয়ে লং টার্মে প্রভাবিত হয় না, শর্ট টার্মে প্রভাবিত হয়, ডেফিনেটলি শর্ট টার্মে প্রভাবিত হয়, যেটা এইখানে হয়েছে। কিন্তু লং টার্মে মার্কেটের ডেটা দিয়ে, মার্কেটের সিচুয়েশন, চার্ট, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল সবকিছু মিলেই চলবে। সো এই কথাগুলোর সামারি এসে কি দাঁড়ায়, সেটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন, মার্কেট যখন এই 4 দিন 1000 পয়েন্ট বেড়েছে, এই লেভেলে মার্কেটের যে ফিনান্সিয়াল ডেটাটা মার্কেট অ্যাভেলেবল ছিল, অর্থাৎ প্রতিটা কোম্পানির সার্বিক ইপিএস, দেশের অর্থনৈতিক চিত্র, ব্যাংকগুলোর কন্ডিশন, ওভারঅল মার্কেটের সিচুয়েশন, সবকিছুর মধ্যে এই জায়গা থেকে এই জায়গায় আসতে এই 4 দিনের মধ্যে কি আদতে কোনো পরিবর্তন হয়েছে? একটু ঠান্ডা মাথায় নিজেকে জিজ্ঞেস করেন। যদি পরিবর্তন না হয়ে থাকে, তাহলে এই আপ মুভমেন্টটা কিসের ছিল? 100% পাবলিক সেন্টিমেন্টের উপর বেস করে হয়েছে, ফিনান্সিয়াল ডেটার উপরে বেস করে তো হয়নি। তাহলে পাবলিক সেন্টিমেন্টের উপর বেস করে যখন একটা মুভমেন্ট হয়, তখন আমাদের সেই মুভমেন্টটা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করা উচিত, সেই মুভমেন্টটাকে ইউটিলাইজ করার চেষ্টা করা উচিত। বাট সেই মুভমেন্টটা কন্টিনিউ করতে করতে এখান থেকেই ট্রেন্ড তৈরি করবে, এইটা যদি আমরা ওই 4 দিনের ভিত্তিতেই ধরে নেই, তাহলে আমাদের ভুল হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক,
হ্যাঁ, এখন আবার আপনার মনে হইতে পারে আমি মার্কেট নিয়ে নেগেটিভ হয়ে গেছি। মোটেও আমি মার্কেট নিয়ে নেগেটিভ না। মার্কেট ইটসেলফ এখন বুলিশ মোমেন্টামে আছে, এটা একটা পজিটিভ ট্রেন্ড কনফার্ম করে দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আবার বলছি, মার্কেটের এই স্ট্রাকচার একটা পজিটিভ ট্রেন্ডকে কনফার্ম করে দিয়েছে, এর মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। বাংলাদেশের কোনো প্রফেশনাল অ্যানালিস্ট এখানে অস্বীকৃতি জানাতে পারবেন না যে এটা একটা আপট্রেন্ড কন্টিনিউ করছে। বাট কোশ্চেনটা হচ্ছে, এই যে আপট্রেন্ডটা তৈরি হচ্ছে এইটা কি এইভাবে হবে, নাকি এইটা এই যে যেখানে এসছে এখান থেকে আবার নিচের দিকে কোন একটা লেভেল পর্যন্ত, এই পর্যন্ত হোক, এই পর্যন্ত হোক, এই পর্যন্ত হোক, কারেকশন করে তারপরে কন্টিনিউ হবে? এইটা হচ্ছে মূলত এখন আমাদের জানার বিষয়, আমাদের সকলের জিজ্ঞাসা, রাইট? এটাই তো জানার বিষয়, সেটা তো আমরা ঢুকবো। বাট আমি আপনাদেরকে যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, যখন মার্কেট ফিনান্সিয়াল ডেটার উপর বেস করে পরিবর্তিত হয় নাই, পাবলিক সেন্টিমেন্টের উপর বেস করে পরিবর্তিত হয়েছে, তার মানে এইভাবে মার্কেট আপ মুভ কন্টিনিউ করবে এইটা বিশ্বাস করা যাবে না। কারণ এটা পুরোটাই ছিল সাইকোলজিক্যাল সেন্টিমেন্টের কারণে হয়েছে, ডেটার উপরে হয় নাই। তার মানে এরপরে যদি মার্কেট মুভ করেও, পজিটিভলি যদি মুভ করেও, এইখানে সময় ক্ষেপণ হবে এবং মার্কেট স্লোলি মুভ করবে, এর মধ্যে কারেকশন থাকবে, এর মধ্যে মাস্ট বি কারেকশন থাকবে। এইরকম 200-300 পয়েন্ট করে করে টানা আপ মুভমেন্ট আমরা এখনই আর পাচ্ছি না। এটা আমার কমন সেন্স বলে, আমার অ্যানালিসিস স্টাডি বলে, বাট তারপরও বিশ্বাস করা না করা একান্তই আপনাদের ব্যাপার। আসেন, অনেক কথা বলে ফেলছি, এবার সামারাইজ করে দেই যে আসলে শর্ট টার্ম বেসিসে মার্কেট নিয়ে প্রেডিকশনটা আসলে কি। এটা হচ্ছে মার্কেটের বর্তমান স্ট্রাকচার, কিছুই না। এখানে যে মার্কেট স্ট্রাকচারটা ছিল, ঘন্টায় ছিল, সেটাকে আমি একটু জুম ইন করে আওয়ারলিতে নিয়ে এসেছি। আওয়ারলিতে নিয়ে আসলে আমরা এখানে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের মতো দেখতে পাই। বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কি যদি আপনি না জানেন, গুগলে গিয়ে সার্চ করেন, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কিভাবে কাজ করে চেক দেন, ওইটার অ্যাপ্লিকেশনগুলো কেমন হয়, সাধারণত কি ধরনের রেজাল্ট আসে স্টাডি করেন, রেজাল্ট পেয়ে যাবেন। আমরা যদি ভলিউম সেকশনে খেয়াল করি, ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট হওয়ার জন্য অ্যাবসলিউটলি যেই ধরনের ভলিউমের রিয়াকশন প্রয়োজন, ঠিকঠাক আদর্শভাবে সেই ধরনের ভলিউমের রিয়াকশনই এখানে আমরা দেখতে পাই। এখানে ভলিউম গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ড্রাই হয়ে গিয়েছে, অর্থাৎ সেলের যে লেভেলটা, সেই লেভেলটা আস্তে আস্তে কমেছে। তবে লক্ষণীয়, এইখানে সেলের ক্যান্ডেলগুলাই কিন্তু বড় বড়, অর্থাৎ এই লেভেলটার মধ্যে যদিও বা মাঝখানে ইন্ডেক্স একদিন 80 পয়েন্ট বেড়েছে, বাট এই পুরা টাইমটাই ছিল বেসিক্যালি কারেক্টিভ মোমেন্ট, কারেকশনে ছিল ইন্ডেক্স এই টাইমটাতে। আজকে পর্যন্ত গত 3 দিন আগে যে হাইটা তৈরি করেছে, তারপর থেকে এখনো পর্যন্ত বাজার ডেফিনেটলি কারেকশনে আছে। কেউ কেউ এটাকে টাইম কারেকশন বলতে পারেন, এগ্রিড, এটা টাইম কারেকশনের মধ্যেই যাবে, বাট এটাও এক ধরনের কারেকশন। এইখানে আপনি কিছু স্টক পজিটিভ হতে দেখেছেন, বাট ওভারঅল বাজার কারেকশন করেছে। এনিওয়ে, এখানে একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। আগামী রবিবারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউজুয়ালি আমাদের মার্কেটে রবিবারে একটা সেল প্রেসার দেখা যায়, নট নেসেসারিলি যে সমস্ত রবিবারেই সেল প্রেসার দেখা গিয়েছে, বাট আপনি যদি 10টা রবিবারকে সামারি করে একটা রিপোর্ট জেনারেট করেন, দেখবেন 7 দিন বা 8 দিন, 7 থেকে 8টা রবিবারেই সেল প্রেসার দেখা যায়। কিছু কিছু ক্ষেত্রে দিনের শেষ ভাগে এসে বাই প্রেসার দিয়ে মার্কেট ঘুরে দাঁড়ায় এবং পরবর্তীতে ওই সপ্তাহটা আস্তে আস্তে সোম মঙ্গলবারের দিকে মার্কেট স্টেবল হয়ে আপ ট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করেছে। ইতিপূর্বের কথাগুলো বলছি। সো এরই ধারাবাহিকতায় আগামী রবিবারেও মার্কেটে সেই ধরনের একটা চিত্র হয়তোবা তৈরি হতে পারে। এখন ওই দিন যখন প্রফিট টেকিংটা আসবে, সেটা সকালবেলা সবুজ হয়ে দুপুরবেলা প্রফিট টেকিংটা আসতে পারে, আবার সকালবেলাই প্রফিট টেক শুরু হয়ে গিয়ে দিনের শেষে গিয়ে বোঝা যাবে যে পতন শুরু হয় নাকি ঘুরে দাঁড়ায়। বাট একটা প্রফিট টেক কিন্তু রবিবারে ইউজুয়ালি আসে। এখন রবিবারে যখন প্রফিট টেকটা আসবে, প্রফিট টেকিং এর সেল প্রেসারটা আসলে কতটুকু, কি পরিমাণ ভলিউমে সেল প্রেসারটা আসে, সেইটা বাজার ঠিক এই লেভেলে থেকেই অ্যাবজর্ব করতে পারে কিনা, এই পরিমাণ বায়ার জোগাড় করতে পারে কিনা, তার উপর নির্ভর করবে মার্কেট এইখান থেকে বুলিশ মুভমেন্টে যাবে কিনা। যদি এই ফ্ল্যাগ প্যাটার্নটাকে মার্কেট ব্রেক করে পজিটিভ ভলিউমের সাথে এইখান থেকে উপরের দিকে কন্টিনিউ করতে পারে, তাহলে আমরা আবারও একটু বুলিশ মুভমেন্ট দেখব মিনিমাম পর্যন্ত, মিনিমাম মানে 6220 আশেপাশে পর্যন্ত। এটার উপরে উঠবে কিনা সেটা নিয়ে বলছি, বাট সেটার কিছু কন্ডিশনস থাকবে, সেই কন্ডিশনস গুলো ফুলফিল হলে এটার উপরে উঠবে, বাট সেটা আগামী রবি সোমবারেই হবে না, ডেফিনেটলি সময় লাগবে। বাট আপাতত আমার যেটা ক্লিয়ার করার পয়েন্ট অফ ভিউ, যেটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি, মার্কেট কি এখান থেকে এইদিকে যাচ্ছে নাকি মার্কেট এখান থেকে এইদিকে যাচ্ছে, এই জিনিসটাতে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। এরপর মার্কেট এই লেভেল পার করবে কি করবে না সেটা পরবর্তী সপ্তাহের অ্যানালিসিসে চলে আসবে। ওইটা এখনই প্রেডিক্ট করে লাভ নাই, কারণ আমি বারবার বলেছি
অ্যানালিস্টরা মার্কেটকে আসলে কিন্তু আদতে প্রেডিক্ট করে না, মার্কেটের ডেটাকে রিড করে এবং সেটাকে রিপ্রেজেন্ট করে সহজ বাংলা ভাষায়। এই হচ্ছে অ্যানালিস্টের কাজ। সো এখন এই লেভেলটা থেকে সেল ভলিউমও ড্রাই হয়ে গেছে, মার্কেট স্ট্রাকচারও ক্রিয়েট করে ফেলেছে, ব্রেকআউট করার জন্য রেডি আছে। এখন আগামী দিন বা আগামী 2-1 দিনের মধ্যে রবি সোমবার নাগাদ এইখানে রিয়াকশন করার পর মার্কেট এই দিকে যাবে না নিচে আসবে, সেইটাকে ফলো করতে হবে। প্লাস ফলো করার আরেকটা ভালো আইডিয়া হইতে পারে, আপনি এই সাপোর্টটাকে এইখানে কন্টিনিউ করেন, এইটা আপনি বাদই দেন, এই সাপোর্টটাকে কন্টিনিউ করার পর দেখেন এই সাপোর্ট লাইনটাকে রেসপেক্ট করে দিন শেষে ওপরের দিকে ক্লোজিং দিতে পারে কিনা, 1 নাম্বার ক্রাইটেরিয়া। 2 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে যখন এই ডাউনমুখী ভলিউমের গ্রাফটা আপনি বড় হতে দেখবেন, আপনাকে খেয়াল করতে হবে এই বড় হওয়া ভলিউমগুলো সেল ভলিউম হচ্ছে না বাই ভলিউম হচ্ছে। এইখানে যদি নতুন করে সবুজ কালারের বাই বড় ভলিউম হয় এবং এইখান থেকে মার্কেট উপরের দিকে কন্টিনিউ করতে পারে, তাহলে মার্কেট আমাদেরকে আরো কিছুটা আপ মুভমেন্ট দিবে। সেটা যত পয়েন্টই দেখ সেটা পরের আলোচনা। বাট এই ভলিউমটা অর্থাৎ এখানে যেমন একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এইখানে ভলিউমেও কিন্তু তেমন একটা প্যাটার্ন তৈরি হয়েছে। সো মার্কেট যখন এইখানে পজিটিভলি ব্রেকআউট দিবে, ভলিউমকেও এইখানে পজিটিভলি ব্রেকআউট দিতে হবে। যদি মার্কেটে এই ভলিউমের অংশটাতে এই জায়গায় লাল কালারের ভলিউম চলে আসে এবং কোনো কারণে এই ক্যান্ডেলগুলো যদি নিচের দিকে একটা ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে কারেকশন কন্টিনিউ করবে। সিম্পল ম্যাথ। এখানে আমি কি বলতেছি, আরেকজন অ্যানালিস্ট কি বলতেছে, আপনি মনে মনে কি ভাবতেছেন, কি হওয়া উচিত বলে মনে করতেছেন, 15 বছরের খারাপ সময় থেকে মার্কেট ঘুরে দাঁড়াইছে, এখন কেন বাড়বে না, আর এই সমস্ত কথার কোনো ভিত্তি নাই। মার্কেট মার্কেটের নিয়মে চলে। সো আপনি, আপনার কাজ হচ্ছে আপনাকে এই মার্কেটের কন্ডিশনের সাথে পরবর্তী রিয়াকশনটাকে ম্যাচ করাতে হবে এবং ম্যাচ করানোর পর কোন পাশে কি রেজাল্ট আসলে কি হতে পারে সেটা আমি আপনাকে ক্লারিফাই করে দিয়েছি। বাকিটা মিলিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু অবশ্যই অবশ্যই আপনার। এখনো পর্যন্ত ফরমেশনটা বুলিশ, এখনো পর্যন্ত ফরমেশনটা বুলিশ। ভলিউমের সাপোর্ট লাগবে, সেল প্রেসারটাকে অ্যাবজর্ব করে বাই প্রেসারটা বেশি হইতে হবে, তাহলেই আসলে পজিটিভ মুভমেন্ট সম্ভব। এবং এই পজিটিভ মুভমেন্টে মার্কেট অন্তত পক্ষে এই পর্যন্ত আমাদেরকে একটা পজিটিভিটি দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। এবার আপনার শেষ প্রশ্ন যে এই পর্যন্ত বলতেছেন কেন, এরপরে কি? এই যে পর্যন্ত বলতেছেন এরপরে তাহলে কি হবে, এর উপরে যাইতে পারবে কি পারবে না, এটা আমি আসলে এই মুহূর্তে মন্তব্য করতে চাচ্ছি না, একান্তই ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে। কারণ আমি বর্তমানে যে পজিশনে আছি, একটা সময় ছিল যখন আমার চ্যানেলে আপনাদের অডিয়েন্সের মানে প্রেজেন্সটা অনেক কম ছিল, আমি আমার মতো করে যা মন চায় যেটা বুঝতেছি সেটাই ফুলফিল ডিসক্রাইব করে বলতে পারতাম। বাট একটা জিনিস খেয়াল করবেন, আমার চ্যানেলে কিন্তু এখন প্রায় 20,000 লোক, আপনার 8-10 হাজার লোক আমার প্রত্যেকটা ভিডিও দেখতেছেন। সো আমি এখন যদি বলি ওই স্টকটা আগামীকালকে পজিটিভ হইতে পারে, বাই পজিশন নিতে পারেন, সেটা সেই স্টকটার মধ্যে এক ধরনের মানে কি বলবো, এক ধরনের প্রভাব কাজ করবে ওই স্টকের প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে। একটু হলেও 20 পয়সা বাড়লে কমলেও হবে, এটা আমি জানি। সো মার্কেট পজিটিভ হবে না নেগেটিভ হবে, ডিরেক্ট ইয়েস অর নোতে আমি কমেন্ট করতে পারবো না। আমার মাথার ভিতরে যাই থাকুক না কেন, সেটা আমি হয়তো নিজে বিশ্বাস করি, সেইভাবে অ্যাকশন নেই, বাট সেটা আমি ভিডিওতে এসে ডিরেক্টলি ইয়েস নো আপনাকে বলতে পারবো না। কারণ আমি মার্কেটের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করতে চাই না, বা এটা উচিতও না। তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি, এই লেভেলটা যখন মার্কেট তৈরি করেছিল, তখন মার্কেটে এখানে একটা ভলিউম তৈরি করেছিল, একটা ভলিউমের পিক ছিল, কিন্তু এইটা মেজর একটা ভলিউমের পিক ছিল। এটা খেয়াল করার মতো, খেয়াল করা উচিত। কারণ প্রিভিয়াসলি মার্কেট যখন এই লেভেলে হাই ক্রিয়েট করেছিল, তখন মার্কেটের যে ভলিউমের হাইটা ছিল, মার্কেট কিন্তু রিসেন্ট এই হাইটাতে যেদিন সেল প্রেসার এসেছে, প্রফেশনালরা এই 4 দিনের প্রফিট টেক করেছে, সেই দিন কিন্তু ওই ভলিউমের চাইতেও সামান্য কিছু বেশি ভলিউম আমরা দেখতে পাই। এটা টেকনিক্যাল অনেক ব্যাখ্যা আছে, বিস্তারিত বলতে গেলে একটা ক্লাস নিতে হবে, আমি ওইদিকে যাচ্ছি না। সো এই ভলিউমকে যদি আমরা বিট করতে পারি, এই ভলিউমকে যদি আমরা বিট করতে পারি, মানে এর থেকেও বেশি ভলিউম মার্কেটে জেনারেট করতে পারি 2000 কোটি টাকার উপরে, এবং সেই ক্ষেত্রে যদি একটা পজিটিভ গ্রিন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডেলের বডি এই লেভেলের উপরে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে মার্কেট এখান থেকে উপরে উঠবে। বিশ্বাস অবিশ্বাসের কোনো জায়গা নাই এখানে, এখানে হচ্ছে বাস্তবতার জায়গা, যা ঘটবে তাই। আমি কি বিশ্বাস করি না করি ডাজন্ট ম্যাটার। যতক্ষণ পর্যন্ত এই ঘটনা না ঘটবে ততক্ষণ পর্যন্ত মার্কেট ধরেন এই লেভেলে উঠলো, উঠার পরেও দেখা গেল ভলিউম পাচ্ছে না, ভলিউম এই লেভেলে পড়ে আছে, দেখবেন সুন্দর করে দিন শেষে প্রফিট হয়ে মার্কেটের ক্যান্ডেলটা হয়তো তখন আবার নিচে নেমে এসে এইভাবে উপরের দিকে ওই অংশটা প্রফিট টেকিং হয়ে যাবে।
কিন্তু যদি এই ভলিউমকেও আমরা বিট করে ছাড়িয়ে যেতে পারি, পজিটিভ ভলিউম আসে এবং ইন্ডিপেন্ডেন্ট গ্রিন ক্যান্ডেলের বডি এর উপরে ক্লোজ দিতে পারে, ডেফিনেটলি তখন আমরা ওইটার উপরে যাওয়ার কথা চিন্তা করব। বাট আমি যেটা বিশ্বাস করি, আগামী সপ্তাহতে 5 দিন ওয়ার্কিং ডে আছে, এই 5 দিনের মধ্যে এটা ভেঙে চুরে অনেক উপরে আমরা উঠতেছি না। সো আপাতত আমরা যেই লেভেলে আসি, আমরা আসলে বর্তমান বটমটাকে ব্রেক করে নিচে চলে যাই, নাকি এইখান থেকে এই যে 300 পয়েন্টের মতো জায়গা এখনো ফাঁকা আছে এইটুকু এনজয় করতে পারি, সেইটুকুর প্রতি এক সপ্তাহের জন্য কনসেন্ট্রেট করি। কি হইলে কি হবে, কিভাবে বুঝবেন, সবকিছু বুঝিয়ে বলা আছে। সো আমার চ্যানেলই হোক, অন্য কারো চ্যানেলই হোক, অন্য কোনো অ্যানালিস্টই হোক, জনে জনে প্রশ্ন করে ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নাই। নিজে মার্কেট বোঝার চেষ্টা করেন, কারণ কেউই আপনার থেকে আলাদা কিছু বুঝে না, শুধুমাত্র সে কি বুঝতেছে সেই বুঝটা নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেন। আসেন স্টকের বিষয়ে কিছু কথা, কারণ মার্কেট এখন তো খুব কনফিউজিং। সকালে দেখতেছেন 80 পয়েন্ট নেগেটিভ, হঠাৎ করে দুপুরে দেখতেছেন 40 পয়েন্ট পজিটিভ, আবার দিন শেষে 50 পয়েন্ট নেগেটিভ, মানে একটা আপস অ্যান্ড ডাউন, সবুজ আর লালের একটা ঝিকিমিকি খেলা চলতেছে। সো খুবই কনফিউজড একটা মোমেন্ট, কি করব, কিনবো না বসে থাকবো, সো খুবই কনফিউজিং, তাই না? সো মেইন বিষয়টা কি দেখেন, মেইন বিষয়টা হচ্ছে মার্কেটে আসলে 3 ধরনের ইনভেস্টমেন্ট হয় আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেটে হাই লেভেলে বললে। একটা হচ্ছে ব্লু চিপ শেয়ারে লং টার্ম ইনভেস্টমেন্ট, ডিভিডেন্ডের ভিত্তিতে এবং ডিভিডেন্ডের টাকা দিয়ে স্টকের কোয়ান্টিটি বাড়িয়ে 5, 10, 20 বছর ধরে হোল্ড করে একটা বড় পোর্টফোলিও তৈরি করা, নিজের রিটায়ারমেন্ট লাইফে গিয়ে একটা যাতে ভালো ডিভিডেন্ড ইয়ারলি জেনারেট হয় সেটার একটা ব্যবস্থা সুনিশ্চিত করা, তাই না? তো এইরকম ভালো ব্লু চিপ শেয়ার কোনগুলো আমরা সবাই জানি, একদম মুখস্থ আছে। হ্যাঁ, স্কয়ার ফার্মা, ব্যাডবিসি, রেনেটা, জিপি ডট 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 আমরা সবাই জানি, তাই না? সো এইটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরি। নিয়ম হচ্ছে যখনই আপনি লোতে পাবেন, কারেকশন টাইমে পাবেন, যেটা এই যে গেল কিছুদিন আগে গেল, বারবার করে সবাই বলেছে, সবাই কিনতেও চেয়েছে, অনেকে কিনেছে, অনেকে সাহস করে কিনতে পারেনি। বাট সেটা বড় বিষয় না যে আপনি কিনতে পারেননি নাকি পারেন না, কারণ মার্কেটে 3 ধরনের ইনভেস্টর আছে। আপনি কোন ধরনের ইনভেস্টর সেটা বোঝা সবচেয়ে বেশি জরুরি। সেটার সাথে যদি ব্লু চিপ শেয়ার ম্যাচ করে তাহলে আপনি লস করেছেন, আর যদি আপনার ইনভেস্টমেন্ট সাইকোলজির সাথে ওই শেয়ার ম্যাচ না করে তাহলে আপনার কিছুই যায় আসে না, কারণ আপনি ওই ধরনের শেয়ার কিনেন না, কারণ আপনি 20 বছর, 15 বছর, 10 বছরের জন্য পোর্টফোলিও বিল্ড করেন না। সো এটা একটা ফ্যাক্ট। সো যারা এই ধরনের ব্লু চিপ শেয়ারে লং টার্ম ইনভেস্ট করে তাদের আসলে এই ভিডিও দেখার প্রয়োজন নাই, তারা ভ্যালু ইনভেস্টর, তারা ভ্যালু শেয়ার কোনগুলো সবাই জানে, সেগুলোকে গ্র্যাজুয়ালি পিক করতে থাকে। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে শর্ট টাইমের ইনভেস্টর বা পজিশন ট্রেডার, যারা বেসিক্যালি মার্কেটে যে স্টকগুলো ইয়ারলি বেশি গ্যাপ দেয়, 30, 40, 50% মতো আপ ডাউন করে, এই ধরনের মোটামুটি মিডিয়াম ভালো এবং ভালো ক্যাটাগরির শেয়ারগুলোতে 3 মাস, 6 মাস, 9 মাসের জন্য ইনভেস্ট করে এবং তারা চায় 1 বছরের মধ্যে যাতে আমি আমার পোর্টফোলিওটাকে ঘোরাতে পারি, 20%, 30%, 15%, যত পার্সেন্টই হোক না কেন, একটা প্রফিট যাতে আমি টেক করতে পারি, আবার নতুন একটা শেয়ারে আমি যাতে সুইচ করতে পারি, এটাকে বলে পজিশন ট্রেডিং। আরেকটা ট্রেডার আছে আমাদের দেশে, যেটা হচ্ছে ডে ট্রেডার। আমরা বেশিরভাগ মানুষ যেটা করি আর কি, যদিও এটা করা উচিত না বেশিরভাগ মানুষের, অল্প কিছু মানুষের এটা করা উচিত, বাট আমরা করি আসলে বেশিরভাগ মানুষ, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। সো এই ডে ট্রেডিং এর ক্ষেত্রে আসলে ফান্ডামেন্টাল, আমাদের যে ফান্ডামেন্টাল ডেটা, ফিনান্সিয়াল রিপোর্ট, এইটার আসলে কোনো ভ্যালুয়েশন এখানে নাই, কারণ ডে ট্রেডিং এ 2-1 দিনের রেজাল্ট আসে। সো এইটার মধ্যে ফান্ডামেন্টাল ডেটার বিশ্লেষণ করে আদতে কোনো লাভ নাই। এটা কমপ্লিটলি চার্ট বেসড ট্রেডিং। কেনার সময় আপনাকে স্টপ লস ডিফাইন করে কিনতে হয় এবং টার্গেট হিট করলে প্রফিট টেক করতে হয়। এটা একটা রোবোটিক ট্রেডিং সিস্টেম। এটার জন্য কমপ্লিটলি টেকনিক্যাল অ্যানালিসিসের উপর নির্ভর করে ট্রেড করা হয়। বাট দুঃখজনকভাবে মূল বিষয় হচ্ছে যারা আমরা টেকনিক্যাল অ্যানালিসিস বুঝি না, তারা আমরা এই ট্রেডিংটা খুব বেশি পরিমাণে করতে পছন্দ করি, যেই কারণে আমাদের এই অবস্থা। এনিওয়ে, আমি ধরে নিচ্ছি আপনি মাঝখানের শ্রেণীতে আছেন, অর্থাৎ আপনি সেফ ইনভেস্টমেন্ট চান, 10-20 বছর, 15 বছর, 5 বছর ধরে হোল্ড করতে চান না, কিন্তু বছর শেষে আপনি পোর্টফোলিওতে প্রফিট চান। আমি মূলত এই ক্যাটাগরির লোকজনের জন্য ভিডিওতে ওপেন কথাবার্তা বলি বোঝানোর জন্য। সো তাদেরকে আমি বললাম, আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম, এই ভিডিওটাতে প্রতিটা সেক্টর থেকে 2-4টা করে এই যে এখন কেনার মতো স্টক প্লে করে দেখতে পারেন। প্রতিটা সেক্টর থেকে 2-3টা করে স্টক কিভাবে আপনি সিলেকশন করবেন, এখানে স্টক রিকমেন্ডেশন ছিল না, সিলেকশন ক্রাইটেরিয়া কি হওয়া উচিত এবং কোন ধরনের স্টক পিক করা উচিত আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছিলাম, ব্যাখ্যা করেছিলাম। এবং আইটি সেক্টর থেকে একটা স্টকই ওই জায়গায় আপনাদেরকে আমি ক্লিয়ার করেছিলাম, মানে ফার্স্ট প্রায়োরিটিতে, সেটা ছিল আমরানেট। বের করে দেখে নিতে পারেন। তখন এই যে, এবং ওই দিন না শুধু, আমি অনেকদিন বলেছি যে 32 টাকার আশেপাশে আসলে যে কোনো সময় আমরা নেট কেনা যায়, পি রেশিও হয়ে যায় 6 টাকা, 6 ঘরে, 6 টাকা না 6, 9 কোটি শেয়ার সংখ্যা, পি রেশিও 6, ওই শেয়ারে বিনিয়োগ করবেন না। আপনি কি করবেন, কোন শেয়ারে বিনিয়োগ করবেন, আপনি আসলে চানটা কি শেয়ার মার্কেটের কাছ থেকে, তাই না? সো 32 টাকা আসার পর আপনি যতবারই বিনিয়োগ করেছেন, এই যে 32 থেকে 36, আবার 32 থেকে 38, আপনি কিন্তু মুভমেন্ট পাচ্ছেন। বাট এটাও কোনো মুভমেন্ট না অ্যাকচুয়ালি, এটাও পজিশন ট্রেডিং এর মুভমেন্ট না, এটা ডে ট্রেডিং এর মুভমেন্ট।
মূল কথা হচ্ছে মার্কেট তো 1000 পয়েন্ট বাড়লো, আবার 200 পয়েন্ট কমলো, আরো হয়তো 200 পয়েন্ট বাড়বে, আবার হয়তো 200 পয়েন্ট কমবে। বাট আপনি যদি সঠিক স্টক সঠিক জায়গায় বিনিয়োগ করে থেকে থাকেন, তাহলে আপনি এট লিস্ট মিনিমাম বলতেছি, আমি এই বছরের কথা বলতেছি, আমি 3 বছর পরের কথা বলতেছি না, এট লিস্ট 32 টাকা থেকে 44 টাকাতে গেলে 30%-এর উপরে প্রফিট হয়, এইটুকু বুক করতে পারবেন। এটা আমরা নেট দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি স্টক আছে, ভুরি ভুরি স্টক আছে, এরকম আমি বোঝানোর জন্য বলতেছি। আপনাদের কাজ হচ্ছে, যেমন আমি ফুড সেক্টর থেকে আরডি ফুড সেদিন দেখিয়েছিলাম, দেখেন এই দিন কিন্তু প্রফিট টেকটা হয়েছে। এই স্টকটা 32 টাকা ছিল আমি যখন দেখাইছি, তারপর মানে আরেকদিন কম ছিল, এবং সেই স্টকটার প্রাইস 38 টাকায় গিয়েছে, মানে ক্লিয়ার 20% প্রফিট, ক্লিয়ার 20% প্রফিট ওই ভিডিওতেও দেওয়া ছিল। এনিওয়ে, মূল কথা হচ্ছে শেয়ারগুলোর পজিশনটা কি, এটা কি ফেয়ার ভ্যালুতে আছে, বটম লেভেলে আছে, শেয়ার সংখ্যা কম আছে, সেক্টরটা ঠিকঠাক এখন বিনিয়োগ করার মতো, ব্যাস আপনি বটমে পিক করে ফেলেন। প্রবলেমটা কোথায় হয় দেখেন, আমি আপনাদেরকে প্রবলেমটাও দেখিয়ে দেই। প্রবলেমটা হচ্ছে গিয়ে, ধরেন ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে মীর আক্তার দেখিয়েছিলাম, একদম ফেয়ার ভ্যালু 36 টাকাতে নেমেছিল, 36 টাকাতে একদম বটমে নেমেছিল, দেখেন ইয়ারলি বটম। আপনি যদি এটাকে জুম করতে 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 একদম নিচের দিকে নিয়ে আসেন, দেখবেন একদম লোয়েস্ট পয়েন্টে পিক করার সুযোগ ছিল। আপনি পিক না করলে তো আসলে কারো কিছু করার নাই, বাট 36 টাকা থেকে স্টকটা 50 টাকা প্লাস হিট করে ফেলেছে 4 দিনের ডিফারেন্সে। এখন প্রবলেমটা হচ্ছে, আমরা যখন কোনো একটা শেয়ার পিক করি মার্কেটের আপস অ্যান্ড ডাউনসে, কেনার পরে শেয়ার মার্কেট আমাদেরকে আমাদের সিদ্ধান্তটাকে ভুল প্রমাণ করে আমাদের কাছে। মানে আমি মনে করতেছি 32 টাকা দিয়ে আমরা নেট কিনবো, কেনার পরে এই স্টকটা আমার প্রফিটে যাবে, যায় হয়তো বা 34 টাকায়, কিন্তু কেনার পরে 7 দিনের মধ্যে এমন একটা আপস অ্যান্ড ডাউনস চলতে থাকে, এটা আবার 32 টাকা, আবার কখনো কখনো 31-30 টাকায় নেমে আসে। এবং এই পরিস্থিতিতে আমাদের তখন মনে হয় এই শেয়ারটা মনে হয় আমি ঠিক জায়গায় কিনলাম না, এটা মনে হয় আরো অনেক কমে যাবে, এবং তখন আমরা 2 টাকা লসে সেল করে বের হয়ে যাই। কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই বা কখনো কখনো সপ্তাহ ঘুরতে না ঘুরতেই দেখা যায় ওই স্টকটা প্রফিটে চলে যায় এবং আমরা আফসোস করতে থাকি। এখন এইখানে মূল যে চ্যালেঞ্জটা হয় সেটা হচ্ছে মার্কেটের নেচার। মার্কেট কখনো ওয়ান শটে আপনাকে প্রফিট দিবে না, এটা মার্কেটের নেচার। 100টা স্টকের মধ্যে 2-3টা স্টক হইতে পারে ওয়ান শটে প্রফিট দিবে, আদারওয়াইজ এই যে একটা ডাউন ট্রেন্ড ছিল, এই যে একটা চলমান ডাউন ট্রেন্ড, এইখান থেকে এই পুরাটা একটা ডাউন ট্রেন্ডের অংশ, সাপোর্ট লাইনের নিচে অবস্থান করতেছিল, যখনই এইটা ব্রেকআউট করছে ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি বোঝার চেষ্টা করেন, কারণ এইটা ছিল তার লাস্ট হাই, এটাকে বলে ব্রেক অফ স্ট্রাকচার। যখন এটা ব্রেক অফ স্ট্রাকচার করে ফেলছে তখন এই ডাউন ট্রেন্ডটাকে এখানে সে সমাপ্ত করছে। এখন ডাউন ট্রেন্ড সমাপ্ত করছে, তার মানে পরের বার যখন নিচে যাবে প্রিভিয়াস যে লো আছে সেই লোটাকে শেয়ার ব্রেক করবে না, যদি করে ওইটা স্টপ লস হবে, যদি করে ফেলে ওইখানে আমাকে স্টপ লস দিতে হবে। তাহলে যখন এটা ব্রেক অফ স্ট্রাকচার করে পজিটিভ ট্রেন্ডে চলে গেছে, তারপরে আপনি এইখানে এই সমস্ত কোনো জায়গায় বাই করছেন, মার্কেটের কাজ আপনাকে ট্র্যাপ করা, স্মার্ট মানির কাজই এইটা। স্মার্ট মানি আপনার সিদ্ধান্তটা ভুল হয়েছে এটা আপনাকে বোঝানোর জন্য মার্কেটকে আবার টেনে নিচে নিয়ে আসবে, হয় আপনার বাই রেটে নিয়ে আসবে যাতে আপনার মধ্যে আতঙ্ক কাজ করতে থাকবে যে আরেক টাকা কমলেই তো আমি লসে চলে যাব, সেল করে দেই। অথবা আপনি প্রফিটে ছিলেন, বুক করতে পারেন নাই, ধাপ করে দেখতেছেন লসে চলে আসছেন, ভয় ট্রেড আপনি সেল করে দিলেন। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে মার্কেট যেটা করার সেটাই করবে, প্রতিটা স্টকের ক্ষেত্রে তাই হবে। এখন মার্কেট 1000 পয়েন্ট আপে যাক আর 1000 পয়েন্ট ডাউনে যাক, পার্থক্যটা হবে শুধুমাত্র সময়ের। অর্থাৎ এইখানে বিনিয়োগ করার পরে আপনি 3 মাসের মধ্যে 30% প্রফিট পেতে পারেন, 3 সপ্তাহের মধ্যে পেতে পারেন, আবার মার্কেটের সিচুয়েশনের কারণে মার্কেট যদি 1000 পয়েন্ট কারেকশন করে এই প্রফিটটুকু পেতে আপনার 1 বছর সময়ও লাগতে পারে, কখনো কখনো আরো কম বেশি হয়। কিন্তু গন্তব্য যেখানে যাওয়ার ফেয়ার ভ্যালুতে চলে আসলে সেই স্টক সেখানে যাবেই। মার্কেট কারেকশন করলে সময় বেশি নিবে, ওইখানে ঘুরপাক করতে থাকবে, বাট মার্কেট তার ডেস্টিনেশনে পৌঁছাবে। ওই যে শুরুতে বলেছিলাম যে আপনি যেদিক দিয়েই যান আলটিমেটলি আপনি চিড়িয়াখানাতে গিয়ে পৌঁছাবেন। সো আপনাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, যেহেতু আপনারা টেকনিক্যাল গ্রাফে এখনো পর্যন্ত আপ টু দ্য মার্ক না, এক্সপার্ট না, আমি নিজে স্বীকার করতেছি আমি অনেক সময় এদিক সেদিক বাজে ইপিএস আসছে এই ধরনের শেয়ারও শর্ট টার্ম ট্রেডিং করি, কিন্তু আমার কেসটা বোঝার চেষ্টা করেন। আমি কি কারো ভিডিও দেখে সেইটা শুনে শুনে বিনিয়োগ করার চেষ্টা করি? আমি নিজের মতো করে চার্ট অ্যানালিসিস করি, যখন আমি দেখি এখানে একটা বাই সিগন্যাল আছে টেকনিক্যালি আমি সেখানে এন্ট্রি নেই, অনেক সময় স্টপ লস হয় স্টপ লস দিয়ে দেই, প্রফিট হয় প্রফিট বুক করে নেই। আমি তো ওই স্টকটা মানে কিনে 6 মাস হোল্ড করার জন্য কিনি না। শর্ট টার্ম ট্রেডিং আমি কখনোই তো একাধিক মাস হোল্ড করি না, আমি সেখান থেকে প্রফিট নিয়ে নেই অথবা লস বুক করে বের হয়ে যাই। বাট আমি যখন বিনিয়োগ করি, আমি বিনিয়োগ মানে 10 বছরের বিনিয়োগ আমিও করি না,
কয়েক মাসের জন্য যখন বিনিয়োগ করি, আমিও কিন্তু তখন ফেয়ার ভ্যালু দেখেই বিনিয়োগ করি। জিনিসটা বুঝতে হবে আপনাদের। সো আপনাদের উচিত হবে যখন কোনো একটা শেয়ার ফেয়ার পজিশনে যায়, তার অরিজিনাল বটম প্রাইসে যায়, শেয়ারের সংখ্যা তুলনামূলকভাবে কম, ফান্ডামেন্টাল ডাটা এখনো পর্যন্ত অ্যাকসেপ্টেবল রেঞ্জে আছে, আপনি পিক করেন। মার্কেট নিচে যাবে, ডাজেন্ট ম্যাটার, কেনার পরে 10% কমা কোনো সমস্যা না, প্রফিট হইলে আরো অনেক বেশি হবে। আপনি মনে আছে হিডেলবার্গ নিয়ে মানে 3 মাস 6 মাসের জন্য হিডেলবার্গ দিয়েছিলাম, আমাদের ভিডিওতে অ্যানালিসিস করেছিলাম, মনে নাও থাকতে পারে বা মনে আছে, বাদ দেন, ওই তর্কে যাচ্ছি না। কথা হচ্ছে একটা স্টক, এই স্টকটা তবে আমি এটা বলবো না আমি এই লেভেলে অ্যানালিসিস দিয়েছিলাম, আমি অ্যানালিসিস করেছিলাম 230 টাকার লেভেলে, এই যে এই জায়গায় একদম আমার স্পষ্ট মনে আছে। এই জায়গায় থাকতে আমি বলেছিলাম এই স্টকটা এখন থেকেই পিক করার উপযোগী প্রাইসে এসেছে, এবং এই স্টকটা পিক করলে এই স্টকটা পরবর্তীতে 350 টাকার উপরে যাবে এবং খুব বেশি সময় লাগবে না, 3-4 মাস 5 মাস এরকম সময় লাগতে পারে। দেখেন এই শেয়ারটা আলটিমেটলি মানে আমি যখন অ্যানালিসিস করছি তখন তো স্টকটা ছিল আসলে এই জায়গায়, এই অংশে আমি অ্যানালিসিস করছি, তখন তো এগুলো তৈরি হয় নাই, এই অংশে অ্যানালিসিস করছি, এই বক্সের মধ্যে বলছি যে এটা বাই রেঞ্জ যে চলে আসছে, বাই করা যেতে পারে। এইখান থেকে স্টকটা আপনাকে ভুল প্রমাণ করে তার বটমে চলে গেল, মনে করলাম কি শেষ, ভুল ডিসিশন নিছি, এটা এখন শেষ হয়ে যাবে। আলটিমেটলি যখন একটা স্টক তার ডেটা অনুযায়ী অতিরিক্ত সস্তা পজিশনে চলে যায়, তার গ্রোথ অতিরিক্ত হয়, দেখেন কোথায় চলে আসছে। এখন আপনি বলতে পারেন যে ভাই সব অতীত দেখাচ্ছেন, কালকে কি কিনবো। প্রবলেমটা এইটাই যে আপনি বোঝার চেষ্টা করবেন না যে কি কারণে এই স্টকটা কেনার কথা বলা হয়েছিল। যদি এই কারণটা আপনি একবার ধরতে পারেন, এখনো এবং সবসময়ই মার্কেটে এরকম বেশ কিছু শেয়ার থাকে যেগুলো আপনি পিক করতে পারেন, অ্যাটলিস্ট শর্ট টার্ম না হইলেও 3 মাস 6 মাসের ট্রেডিং এর জন্য পিক করার মতো স্টক সব সময় মার্কেটে থাকে, কিছু কিছু করে থাকে। একটু বোঝার চেষ্টা করেন কারণটা, আপনি নিজেই স্টক খুঁজে পাবেন। তারপরে দু একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। আরেক আসেন এর মাঝখানে একটা পার্সোনাল আপডেট দিয়ে নেই, পার্সোনাল আপডেট, তাই না, অনেক দিন আপডেট তো দেই না। সেটা হচ্ছে যারাই নক দিচ্ছেন আমাকে এই পুরা সময়টার মধ্যে শত মেসেজ আমি পেয়েছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেহেতু আমি ইউটিউবে শেয়ার করেছি বা ফেসবুকে দেয়া আছে, অনেকেই এই নাম্বারে কি করেন, পোর্টফোলিওটা পাঠিয়ে দেন, সুন্দর করে পোর্টফোলিওটা পাঠিয়ে দিয়ে ভাই আমি আপনার ভিডিও দেখি, আমি আপনার খুবই ভক্ত, আপনার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, আমার এই পোর্টফোলিওটা আমি এখন কোন স্টকটা কি করব আমাকে বলেন। আমি আপনাকে একটু ক্লিয়ার করে দেই যে এটা আসলে কিভাবে ম্যানেজ হয় এবং জিনিসটা কি, বোঝার চেষ্টা করেন। প্রথমত পোর্টফোলিও ম্যানেজমেন্ট একটা সার্ভিস। এখন এই যে এই কথাটা শুনে আপনার মাথায় আসলো এই বেটায় টাকা চায়, টাকা দিলে এই বেটায় পোর্টফোলিও ম্যানেজ করবে, আমরা তো ফ্রিতে বলছি, আপনার প্রশংসা করে আপনার কাছে হেল্প চাইছি, আপনি তো করবেন না। আমি আপনাকে একটু ব্যাখ্যা করি। প্রথমত আমি পোর্টফোলিও ম্যানেজ করি না, আপনি আমাকে লক্ষ লক্ষ টাকা দিলেও আমি পোর্টফোলিও ম্যানেজ করতে পারবো না, আমার সেই পরিমাণ সময় নাই। পোর্টফোলিও ম্যানেজটা কিভাবে হয় এটা একটু বোঝার চেষ্টা করেন। ধরেন এটা একটা স্টক আমরা নেট, এখন আমি অ্যাজ এ পোর্টফোলিও ম্যানেজার আমি আপনার সাথে আগে ডিসকাস করে বুঝে নিয়েছি যে আপনি কি ধরনের ট্রেডার, আপনি 3 মাসের ট্রেডার না, আপনি 3 বছরের ট্রেডার না, আপনি 10 বছরের পোর্টফোলিও বিল্ড করতে চান, সেটার উপর বেস করে আমাকে সেই ধরনের স্টক পিক করতে হবে। আমি ধরে নিলাম আপনি 6 মাসের ট্রেডার, কথার কথা, এবং আমি আপনার জন্য আমরা নেটটা সিলেক্ট করেছি, রাইট। এখন আমরা নেটটা আমি 32 টাকা দিয়ে কিনেছি, আমার টার্গেট 6 মাসের মধ্যে আপনাকে 30% প্রফিট নিয়ে দেওয়া, বা আমার প্ল্যান হচ্ছে এরকম, এক্সপেকটেশন এরকম। এখন আমি এইখান থেকে এই পর্যন্ত যাবে, তারপরে সেল করলে আমার 30% প্রফিট হবে, রাইট। আমি এইখানে কিনছি, আমি যদি এইখানে সেল করে দেই 12% প্রফিট, কথার কথা। আবার আমি এইখানে কিনছি, আমি যদি এইখানে সেল করে দেই আবার 12% প্রফিট, তার মানে কি 24% হয়ে গেল। এরপর আমি যখন সুযোগ পাবো আমি আরেকবার কিনবো, কেনার পরে এখানে আমি আবার 10% প্রফিট নিব, 24 আর 10 34% হয়ে গেল। তাহলে আমার টোটাল টার্গেট ছিল এইখান থেকে এইখানে 30%, আর আমি 3 বার ট্রেড করে 34% নিয়ে আসলাম। তাহলে এই যে পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কি দেখবেন, প্রফিটের পার্সেন্টেজ, কোথায় সেল করছি কোথায় বাই করছি সেটা তো কেউ দেখবে না, তাই না। তো পোর্টফোলিও ম্যানেজমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি যখন আপনাকে একটা স্টক কিনে দিব, সেই স্টকটার ফার্দার পরবর্তী ক্যান্ডেলগুলো কি জেনারেট হচ্ছে সেইটা আমাকে দেখতে হয়, এবং যখন আমি দেখব কোনো একটা জায়গায় কোনো একটা স্টকে কোনো সেল ক্যান্ডেল তৈরি হয়েছে, এনিহোয়ার যেখানেই হোক, আমি তো তখন একটা সিদ্ধান্ত নিব যে আমি এখান থেকে সেল করে বের হয়ে যাই, পরে আবার বাই করব, কিংবা আমি অন্য একটা স্টকে সুইচ করি, এখানে আমার 12% প্রফিট হয়ে গেছে, আমি দেখি কোন স্টকটার দাম কমছে, এরকম কোনো ভালো স্টক পাই কিনা ওইদিকে চলে যাই। কারণ দিন শেষে আপনি চাবেন 30% প্রফিট, আপনি তো আমরা নেটের প্রফিট চান না, তাই না। আপনি চান প্রফিট, আপনি আমরা নেটের প্রফিট চান না। সো পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা স্টক 32 টাকায় কিনেন ভাই এবং 45 টাকায় সেল করেন, এইটা কোনোদিন পোর্টফোলিও সার্ভিস হয় না।
পোর্টফোলিও সার্ভিসের মাঝখানে ওই স্টকটাকে প্রতিনিয়ত মনিটর করতে হয় এবং যখন যে ধরনের রিঅ্যাকশন মার্কেটে আসে সেইটাকে বুঝতে পেরে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যারাই পোর্টফোলিও ম্যানেজ করেন, যে পোর্টফোলিও ম্যানেজাররা পোর্টফোলিও ম্যানেজ করে, যার মাধ্যমে করেন না কেন, তার সাথে আপনাকে কানেক্টেড থাকতে হয়, কয়েকদিন পর পর আপডেট নিতে হয়। আপনি যদি ডেইলি বেসিসে নাও আপডেট নেন, অ্যাটলিস্ট সাপ্তাহিক বেসিসে ওই স্টকগুলোর কন্ডিশন ওই পোর্টফোলিও ম্যানেজারকেও চেক করতে হয় এবং আপনাকেও একটা আপডেট দিয়ে শেয়ার করতে হয় এবং এর মাঝখানে অনেক বাই সেলের সিদ্ধান্ত থাকে। সো হুট করে আমি আপনাকে চিনি না, আপনি একটা পোর্টফোলিও আমাকে পাঠিয়ে দিলেন এবং আমি পোর্টফোলিও স্টকগুলো সম্পর্কে একটা ঠাস করে কমেন্ট করে দিলাম। আমি কমেন্ট করার পর পরবর্তীতে 7 দিন পর হয়তো বা ইপিএস আসছে এবং ওই স্টকটার ইপিএস নেগেটিভ আসছে। এখন আপনি বসে আছেন যে অমুক ভাই আমাকে বলে দিছিল এই স্টকটা 50 টাকায় যাবে, আমি তো কিনে বসে আছি, এখন ইপিএস নেগেটিভ আসছে না কি আসছে আমি তো বুঝি না, আমি আর এটা সেল করি নাই। তাহলে এইভাবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট হয় না। সো যার কাছেই যান, আমি একেতে পোর্টফোলিও ম্যানেজ করি না, বাট আপনি যার কাছে যান তার কাছে পোর্টফোলিও ম্যানেজ করতে রিকোয়েস্ট করলে, পেইড হোক ফ্রি হোক যাই হোক না কেন, আগে নিজে বুঝেন যে পোর্টফোলিও ম্যানেজটা কিভাবে করতে হয়। যতক্ষণ পর্যন্ত আপনি না নিজে বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে মিথ্যা আশ্বাস দিবে, বাট সলিউশন আদতে কখনো হবে না। ক্লিয়ার? সো আমার এই নাম্বারটাতে দয়া করে পোর্টফোলিও মেসেজ, পোর্টফোলিও পাঠাবেন না। আর পোর্টফোলিও আপনারা পাঠান, নাম, বাসার ঠিকানা, আপনি কোন ব্রোকার হাউসে আছেন, আপনার আইডি কি, সবকিছু দেখা যায়। ভাই আমি আপনার ঘরের মানে বউ না, আমি আপনার ভাইও, আপন মায়ের পেটের ভাইও না, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, ঠিক আছে, বাট কখনোই পার্সোনাল ইনফরমেশন, নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এগুলো আপনি কেন আমাকে পাঠিয়ে দিবেন? আপনার সাথে তো আমার এখনো পর্যন্ত পার্সোনাল লেভেলে পরিচয় নাই। ব্যক্তিগত প্রাইভেসিটাকেও প্রোটেক্ট করা শিখেন। শুধুমাত্র শেয়ার মার্কেটে 2 টাকা প্রফিট করা দিয়েই জীবন না, জীবনকে বুঝতে হইলে জীবনের প্রত্যেকটা বেসিক জিনিস আপনাদেরকে বুঝতে হবে। এই যে আপনি পোর্টফোলিওর হেডিং সহ একটা মানুষকে পাঠিয়ে দিচ্ছেন, এটা আপনার পার্সোনাল প্রাইভেসি ক্ষুণ্ণ করতেছে, এইটাকেও আপনার বুঝতে হবে। এটা আপনার পার্সোনাল লাইফে কিন্তু রিস্ক ক্রিয়েট করবে। আমি আপনাদের ভালোর জন্য বলতেছি, হয়তো আপনাদের পছন্দ হচ্ছে না কারণ আমি করা কথা বলতেছি, বাট এগুলো ফলো করা উচিত, এগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমার এই নাম্বারটা দেওয়া আছে শুধুমাত্র একটা কারণে, আমি অনেকদিন হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেছে টেকনিক্যাল অ্যানালিসিস ট্রেনিং করাই এবং শুধুমাত্র তাদেরকেই করাই যদি কেউ মনে করে যে তার আসলে টেকনিক্যাল অ্যানালিসিস নিজের কারণে শেখার আগ্রহ আছে, কষ্ট করতে রাজি আছে, শিখতে চায়। দ্যাটস ইট। আই এম নট অফারিং ইউ any kind of discount, I am not offering you, I am not recommending you to take the lessons from me. আমি সবসময় বলেছি আপনারা যে কারো কাছে শিখেন, বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা টেকনিক্যাল অ্যানালিসিসটা শিখে শেয়ার মার্কেটে থাকেন, আদারওয়াইজ মার্কেট অনেক সুযোগ দিবে বাট আপনি টিকতে পারবেন না। এনিওয়ে, যদি টেকনিক্যাল অ্যানালিসিস শিখার কোনো বিন্দুমাত্র ইচ্ছা থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করবেন, নট কল, মেসেজ করবেন যে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সটা করতে চান, আপনাকে বিস্তারিত নিয়ম কানুন সবকিছু দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার, যেই কোর্সের মধ্যে কি কি শেখানো হয়, চাইলে আপনি একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তবে একটা জিনিস বলি, এইখানে সেই জিনিসগুলোই উল্লেখ করা আছে যেগুলো পাবলিকলি উল্লেখ করা সম্ভব, যেই জিনিসগুলো নাম পাবলিকলি সার্চ করলেও পাওয়া যাবে, মানুষ বুঝবে, সেই জন্য এটা এইভাবে তৈরি করা। বাট এইটার বাইরেও কাস্টমাইজ কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি, ধরেন আমি এখান থেকে এই পয়েন্টটাকে সাথে এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে অ্যাড করে একটা ট্রেডিং সিস্টেম ডেভেলপ করলাম, যে ট্রেডিং সিস্টেমটা আসলে প্রফিটেবল বলে আমাদের মার্কেটে ইউজ করা যায়। সো ওইটা এখানে নাম হয় না, ওইটার কোনো নাম হয় না, কারণ ওইটা তো আসলে কাস্টমাইজ, তাই না? ওটা এক একজন অ্যানালিস্টের এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকে। সো ওই জিনিসটা এখানে উল্লেখ করা সম্ভব না। ট্রেনিং এর ভেতরে এমন অনেক কিছু জিনিস আছে যেটা এখানে নাই, বাট এটা দেখে আপনি বুঝবেন যে আসলে বেসিক্যালি কি দেখানো হয়। দ্যাটস ইট। এবার আসেন কিছু স্টক নিয়ে কথা বলি। টেকনিক্যাল অ্যানালিসিস শিখেন না শিখেন অসুবিধা নাই। আমি যতজন মানুষকে টেকনিক্যাল অ্যানালিসিস শেখানোর আমার একটা টার্গেট ছিল, আমার একটা শখ ছিল বলতে পারেন, আমার সেই শখটা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি 500+ মানুষকে গত 1.5 বছরে ট্রেন আপ করে ফেলছি। আপনি যদি আমাদের পেজে যান, আমার পেজে গেলে আপনি দেখবেন 242 জন মানুষ আমাদেরকে রিভিউ দিয়েছেন, আমাদেরকে বলতে আমাকেই, আমি তো একাই, আমাকে রিভিউ দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ এই রিভিউগুলো কখনো টাকা দিয়ে কেনা যায় না বা বললেই কেউ দেয় না, এবং এই 242 জন মানুষই আমাকে 100% রেকমেন্ডেড করেছেন। দ্যাট মিনস তাদের কাছে আমার ক্লাস, আমার ভিডিও, আমার কোঅপারেশন ভালো লেগেছে। এইটুকুই আমার অর্জন। সো এখন নতুন করে টেকনিক্যাল অ্যানালিসিস শিখেন না শিখেন, জয়েন করেন কিংবা না করেন, নো ইস্যুস। আমি আমার মতো স্টেবল আছি, আপনারাও স্টেবল হন। আমি চাই আপনারা মার্কেটটাকে নিজের মতো করে বুঝেন, যাতে নিজের সিদ্ধান্তটা নিজে নিতে পারেন। এ কারণে যে আমার এই অ্যানালিসিস কোর্সও যারা করে, আমি কিন্তু আমার ট্রেনিং এর ভিতরে কাউকে বলি না যে আপনি ট্রেনিং এ আসেন আমি আপনাকে স্টক দিব, ব্যাপারটা এরকম না। এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন, শিখতে পারবেন যে কিভাবে স্টকটা পিক করতে হয়। দ্যাটস ইট। এনিওয়ে, ওই ঘুরে ফিরে কথা কি, কথা হচ্ছে কিছু স্টক, আমি কিছু স্টক আপনাদেরকে বুঝাই, দেখাই যে
মানে কিভাবে আপনি আজকে দেখাবো, গত সপ্তাহে কিন্তু দেখাইছি 2 সপ্তাহ আগে, আবার আজকে দেখাবো, এর পরের সপ্তাহে যাতে আপনি নিজে নিজে বের করতে পারেন সেটাও আমি দেখাবো। ধরেন সেক্টর শেয়ারে গেলেন, ফর এক্সাম্পল আপনি আইটি সেক্টরের কোনো শেয়ারে ইনভেস্ট করতে চাচ্ছেন। লাস্ট সপ্তাহে আমার কি দেওয়া ছিল, আমরা নেটওয়ার্ক দেওয়া ছিল, এটা 32 টাকায় ছিল তখন দিছি। এখন আপনি যদি কিনতে চান, হ্যাঁ লং টার্মের জন্য এটা এখনো কেনা যায়, বাট যদি আপনি শর্ট টার্মে চিন্তা করেন যে এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, টুডে অর টুমরো ফিল আপ করতে পারে, এরপর আবার হচ্ছে এই স্টকটা 32 টাকায় কেনা যায়, তো 37 টাকা এখন কিনবেন, নিজের মধ্যে খটকা লাগবে। সো এটাও একটা অপশন, বাট এর চেয়ে বেটার কি আরো কিছু আছে এখন, মানে আবার ফল করছে তাকানো যায় এরকম কিছু আছে? এভাবে যদি আপনি খুঁজেন, অনেক শেয়ার আছে, আমি একটা দুইটা দেখাবো। এখানে আমার চোখে যেটা পড়তেছে সেটা হচ্ছে ই জেনারেশন। কেন বললাম, আমি আপনাকে কিন্তু আবার বুঝেন, আমি ই জেনারেশনে আপনাকে বিনিয়োগ করতে বলতেছি না। আই এম নট গিভিং ইউ এনি স্টক ইন দিস ভিডিও, এটা আমার কাজ না, আমার কাজ আপনাকে বোঝানো। ই জেনারেশনে যদি আপনি আসেন তাহলে দেখবেন এই স্টকটার রিসেন্ট বটম 33 টাকার আশেপাশে। 33 টাকা আসলে স্টকটা 40 টাকার উপরে চলে যায়, আবার আসছে আবার বাড়ছে, আবার আসছে আবার বাড়ছে। তার মানে কি আর কোনোদিন এটার নিচে নামতে পারবে না? তা তো মোটেই না, নামতে তো পারবে, বাট আমরা তো প্রেডিকশনের মধ্যে দিয়ে আসার মধ্যে দিয়েই তো স্টক কিনবো, তাই না? শিওর তো বলে কিছু নাই। তো স্বাভাবিকভাবে এখনো আসাটা ওইরকমই, যে এরকম একটা লেভেলে আসছে, তার মানে বাই লেভেলে আসছে। ভলিউমের দিকে যদি তাকাই দেখেন, যে পরিমাণ বাই ভলিউম ছিল সেল ভলিউমে ওই পরিমাণ সেল ভলিউম নাই। মার্কেটে এই স্টকটা থেকে হিউজ পরিমাণ স্মার্ট মানি বের হয়ে গেছে, প্রফেশনাল সেল হয়েছে, এরকম কোনো সিগন্যাল এখানে ভলিউমের দিকে আমরা দেখতে পাচ্ছি না। ভলিউম আস্তে আস্তে ড্রাই হয়েছে। সো এখন নতুন করে এখানে সময় নিতে পারে, 4-5 দিন পরে বাড়তে পারে, আবার 2 দিন পরেই বেড়ে যেতে পারে। সো একটা ভালো লেভেলে আসছে, একদম বটম যদি আপনি ইয়ারলি বটম দেখেন 30-33 টাকা, এটা 34 টাকায় চলতেছে, আরেকদিন কমলে হয়তো 32-33 টাকার আশেপাশে পাওয়া যেতে পারে, মানে পিক করার মতো একটা প্লেসে চলে আসছে। দ্যাটস ইট, এই হচ্ছে মূল কথা, তাই না? সো এই একটা স্টক হইতে পারে, নজরে রাখেন। আমি আপনাকে বাই করতে বলি নাই, আমি আপনাকে দেখাইছি যে যেই পজিশনে বাই করলে ইতিপূর্বে প্রতিবার বেড়েছে সেই পজিশনে আসছে, ভলিউম ওকে আছে, সবকিছু ওকে আছে, ফান্ডামেন্টাল ডেটা সবকিছু মিলে স্টকটা ঠিকঠাক একটা পজিশনে আছে। দ্যাটস ইট, এতে আছে। আরো আপনি খুঁজলে পাবেন। দেখেন জেনেক্সিল পি রেশিও 15-র নিচে নেমে আসছে। কারণ আমাদের সমস্যা কি, এই যে 50 টাকার নিচে নামার পরে কিনবো কিনা, হাই কিনার পরে যদি 40 টাকায় চলে যায়, ভাই তাহলে 80 টাকায় কেন কিনছিলেন জেনেক্সিল? তখন কিন্তু মনে ছিল না। আমাদের দোষ হচ্ছে এইটা, আমরা যখন কোনো একটা স্টক বাড়তে থাকে তখন মনে করি এখন টানা বাড়বে, 100-200 হয়ে যাবে, কিনতেই থাকি। আবার নিচে এসে যখন আসলে অ্যাকচুয়ালি ফেয়ার ভ্যালুতে চলে আসে, হয়তো কেনার পর 2 মাস বসে থাকতে হবে কিন্তু লস হবে না, আলটিমেটলি বাড়বে, তখন কি আমাদের মনে হয় এই স্টকটা মনে হয় 20 টাকায় চলে আসবে। দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল। এই জেনেক্সিলের পি রেশিও কিন্তু পাস হবে না, কোনোদিনও হবে না। জেনেক্সিলের পি রেশিও পাস হইতে গেলে ইন্ডেক্সকে 2000 পয়েন্টে আসতে হবে, 2500 পয়েন্টে আসতে হবে। ইটস নট প্র্যাকটিক্যাল। এটা 14 পি রেশিওতে আছে, এটা 10-11 পি রেশিওতে আসতে পারে, অস্বীকার করার সুযোগ নাই। এই স্টকটা এখন যে পজিশনে আছে, মার্কেট খারাপ করলে এটাই যে আবার 45 টাকার আশেপাশে আসতে পারে, আমি স্বীকার করতেছি। বাট এই স্টকটা যে পজিশনে আছে, এই স্টকটাকে ধাপে ধাপে কেউ যদি কালেক্ট করে, এই স্টকটা আবার 70 টাকার উপরে ভবিষ্যতে বিক্রি করা যাবে। তাহলে আপনার রিস্ক রেশিও 5 টাকা আর প্রফিট রেশিও 20 টাকা, তাহলে আপনি যদি সেইটুকু গ্রহণ করতে না পারেন তাহলে শেয়ার মার্কেট বাদ দেওয়া উচিত। কারণ আপনি কিনবেন, কেনার পরে কোনোদিন 1 টাকাও কমতে পারবে না, শুধু প্রফিটই হবে। এটা শেয়ার মার্কেটের নেচার না। ওকে, তো দুইটা বলে ফেলছি, একটা সেক্টর থেকে বেশি বললে বলবেন যে এমন ভাবেই স্টক বলেন যে সেখান থেকে 2-4টা করে হল্ট হবেই না। আমি এমন ভাবে স্টক বলতে চাই না। আমি ফেয়ার ভ্যালুতে 2টা স্টক দেখাইলাম, বাকিগুলো আপনি যাচ করে খুঁজে নেন, ওটা আপনার কাজ, কোনো অসুবিধা নাই। ফুড সেক্টর থেকে লাস্ট ভিডিওতে আপনাকে আরডি ফুড নিয়ে কথা বলছি। অ্যাপেক্স ফুড এখন ফিনান্সিয়াল ডাটা আহামরি গুড পজিশনে নাই, স্বাভাবিক পজিশনে আছে, বাট অ্যাপেক্স ফুডের যে পারফরমেন্স ছিল ইতিপূর্বে মানে অতীত কালগুলোতে, অ্যাপেক্স ফুডকেও যদি এই যে 200 টাকা থেকে শুরু করে 230 টাকা এই রেঞ্জগুলোতে যদি কেউ পিক করে নিয়ে বসে থাকে, এই স্টকটাও কিন্তু টুডে অর টুমোরো আবার 400 টাকার উপরে যাবে, এবং মনে মনে আপনিও সেটা জানেন। প্রবলেমটা হচ্ছে কতদিন যে লাগে এই চিন্তা করে আপনি কিনতে পারেন না। অথচ এমন একটা স্টক কিনেন, ধরেন বিছাশারি 40 টাকা থেকে 80 টাকা হওয়ার পরে কিনেন 100 হবে ভেবে, কেনার পরে 5 টাকা কমলে ধুকধুক রাতে আর ঘুম হয় না। সো একটু ভালো স্টকে ফেয়ার ভ্যালুতে থাকেন, দেখবেন টেনশন কমে যাচ্ছে। এখন এই সেক্টর থেকে আমি যদি বলি আমার নজরে আছে, আমার নজরে এখন একটু বিডি থাই ফুডটা চোখে পড়তেছে। নট নেসেসারি যে এইটা একবারে ফেয়ার ভ্যালুতে এসে একবারে জাস্টিফাইড হয়ে গেছে, মানে এটা আমি বলতেছি না। বাট আপনি দেখেন এই স্টকটার ইয়ারলি লো 22 টাকা 90 পয়সা, মানে 23 টাকা।
রাইট, 23 টাকা। এই স্টকটার বর্তমান প্রাইস, আজকের প্রাইস 23 টাকা 80 পয়সা। সেল ভলিউম ড্রাই হয়ে গেছে, সেল ভলিউম খুবই কম। তো এই স্টকটা কেনার পরে যদি একটু কমে 22 টাকা 21 টাকা 20 টাকাও যায়, যেতে পারে। আমি তো বললে স্টকের দাম কমবে না, ব্যাপারটা এরকম না। কমার হইলে আলটিমেটলি কমবে। মার্কেট যদি এখন টানা পড়ে কোনো কারণে, কারেকশন তো হবে, তাই না? ওটা তো ফেস করতে হবে। বাট আমি এইটুকু বুঝতে পারি এই স্টকটা এখন নজরে রাখার মতো, পিক করতে চাইলে ধাপে ধাপে পিক করার মতো। এবং এই স্টকটা কিনলে পরে আপনি 23 টাকার নিচে যত টাকাতেই কিনতে পারেন, সেই টাকা দিয়ে কেনার পরে এই স্টকটা যে অন্তত পক্ষে 30 টাকার উপরে আবার বিক্রি করতে পারবো, সেইটুকু কমন সেন্স আমার মধ্যে আছে ভাই, আছে। কিন্তু এইটুকু কমন সেন্স আপনার ভিতরেও আছে, কিন্তু আপনি কনফিডেন্ট না, এটাই আপনার সমস্যা। আর কিন্তু কোনো সমস্যা আপনার মধ্যেও নাই। আপনার টাকারও যে ভ্যালু বাংলাদেশ ব্যাংকই প্রিন্ট করে, আমার টাকারও সেম ভ্যালু বাংলাদেশ ব্যাংকই প্রিন্ট করে। প্রবলেমটা হচ্ছে কনফিডেন্স লেভেলের, কারণ আপনি বাজার নিয়ে পড়াশোনা করেন না। আমি কনফিডেন্সটা ডেভেলপ করি কারণ আমি বাজারটা নিয়ে পড়াশোনা করি, এর বাইরে কোনো বিকল্প নাই। কারণ বাজার আপনাকে আর আমাকে আলাদাভাবে চিনে না। আপনিও একজন বিনিয়োগকারী, আমিও একজন বিনিয়োগকারী। আমারও ভুল হবে, আপনারও ভুল হবে। কিন্তু সেই ভুলের জায়গাটা থেকে আমরা কতটুকু কনফিডেন্টলি ভুল করলাম নাকি না বুঝেই ভুল করলাম, এইটা বোঝাটা খুবই জরুরি। ঠিক আছে? সো গেল ফুড অ্যান্ড অ্যালাইড থেকেও আবার নজরে রাখার মতো একটা দেখালাম। ইন্স্যুরেন্স কি দেখাবো? ইন্স্যুরেন্স বহুত স্টক আছে, কি রেখে কি দেখাবো নিজেই বুঝবো না। আমি সর্বশেষবার আপনাদেরকে কর্ণফুলি দেখাইছিলাম, ইউনিয়ন ইন্স্যুরেন্স দেখাইছিলাম। আমি আবারও কর্ণফুলি দেখাই। কর্ণফুলি এখনো যে লেভেলে আছে, এখন ওই একই লেভেলে ঘোরাফেরা আছে। আপনি দেখতেছেন 2 টাকা বাড়ছে, এটা কিছু না, এটা অ্যাকুমুলেশন জোন, এটা অ্যাকুমুলেশন হচ্ছে। এই যে 28 টাকা থেকে 32-33 টাকা পর্যন্ত, এটা অ্যাকুমুলেশন জোন। যখন বাড়বে স্টক 50 টাকার উপরে যাবে, বা অ্যাটলিস্ট 45 টাকার উপরে যাবে। সো এখানে আপনি যদি কালেকটিভ মোডে থাকেন এবং হোল্ড করার মোডে থাকেন, 30 থেকে 33 টাকার রেঞ্জে যদি আপনি এগুলো আস্তে 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 পিক করতে থাকেন, আপনি এই স্টকটা থেকে 33 টাকায় কেনা হলে 45 টাকায় গেলে 12 টাকা, প্রায় 40%-এর কাছাকাছি প্রফিট, এরকম একটা প্রফিট নিয়ে আপনি বেরোইতে পারবেন। এখন এটা 1 মাসে হবে নাকি 3.5 মাসে হবে, এইটা আমি বলতে পারবো না। হবে এটা আমি বলতে পারবো। তো সিদ্ধান্ত আপনার। এরকম আরো অনেক ইন্স্যুরেন্স আছে। শুধু একটা জিনিস খেয়াল করেন যে ফান্ডামেন্টাল ডাটাতে যাতে মেজর কোনো খারাপ কিছু না থাকে। যেমন Q2-তে জুন মাসে ডিক্লেয়ার হয়ে গেছে, আগামী 4 মাসের জন্য স্টকটা সেফ, 48 পয়সা ইপিএস দিছে। এর আগের Q2 ছিল 44 পয়সা, তার মানে 4 পয়সা বাড়ছে। তার আগের কোয়ার্টার ভালো। ওভারঅল যদি আপনি দেখেন এই স্টকটার পি রেশিও 14 ঘরে, মানে 15-এর নিচে নেমে আসছে। 4 কোটি শেয়ার থাকলে 15-এর নিচে পি রেশিও থাকলে কোনো টেনশনের কিছু নাই, ফান্ডামেন্টালি ওকে আছে। এখন আপনি যদি আরো কিছু শেয়ার দেখেন যেটার পি রেশিও 14-এর নিচে, শেয়ার সংখ্যাও এরকম কম, নেভো আপনার প্রাইজের কাছাকাছি, ওইটাও আপনি পিক করতে পারেন। নট নেসেসারিলি যে কর্ণফুলির কথা বলছি দেখে কর্ণফুলি কিনতে হবে, এরকম আরো অনেক স্টক কিন্তু এই সেক্টরে আছে। রাইট? সো গেল একটা, আর কি বলবো, কি সেক্টর মিসেলেনিয়াস। এই যে ধরেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জাহাজ কোম্পানি, বাংলাদেশ সরকারের, এই শেয়ারটা 100 টাকার নিচে সবসময় বাইযোগ্য। এখন আপনি বলতে পারেন যে কেনার পরে 90 টাকায় গেছিল, এটা কি কোনো সমস্যা? কেনার পরে 90 টাকায় যাওয়ার পরে আবার তো 110 টাকা ঘুরে আসছে না? আসছে তো, গতকালকেও ছিল, 2 দিন আগেও 110 টাকা পর্যন্ত ঘুরে আসছে। তো এই যে প্রাইসটাতে আছে, এই যে দেখে দেখে যদি আপনি 90 টাকা থেকে 100 টাকার মাঝামাঝি এই শেয়ারটাকে পিক করেন, এই শেয়ারটা কিন্তু আপনি 130 টাকা বিক্রি করতে পারবেন যখন একটা পজিটিভ মুভমেন্ট পাবে। সময় লাগতে পারে। আপনার ভালো লাগতেছে না যে না এটা সরকারি কোম্পানি, সরকার একটু আনস্টেবল, এখন কি হয় না হয়, ওকে ফাইন, আপনি অন্যগুলোতে যান, প্রাইভেটাইজেশন সেক্টরগুলোতে যান। আমি আপনাকে অপশন বলতেছি। ফেয়ার ভ্যালু বুঝবেন কিভাবে ভাই? এই যে দেখেন 15 কোটি শেয়ার, পি রেশিও 7-এর নিচে, ইপিএস আছে আপনার 14 টাকার উপরে, 25% ক্যাশ দেয়। কোন জায়গায় খারাপ আছে? কি খারাপ আছে? ইপিএস এ যদি আপনি ডাটা দেখেন সবকিছু ওকে আছে, ঠিকঠাক। লাস্ট ইপিএসটা ভালো ছিল। হ্যাঁ, যদি একটা ইপিএস পেন্ডিং আছে, ইপিএসটা কবে ডিক্লেয়ার হবে ওটা একটু দেখে নিন। ইপিএস ডিক্লেয়ার হওয়ার মিনিমাম 10-15 দিন আগে কিনবেন, ইপিএস ডিক্লেয়ারের সময় বিক্রি করে দিবেন, অথবা ইপিএস ডিক্লেয়ার হওয়ার পরে দরকার হলে 2 টাকা বেশি দিয়ে কিনবেন। বাট কেনার পরে 3 দিন পরে ইপিএস দিবে, ওরকম সময় কিনেন না, ওইটা একটু দেখে নিন। আমি ডেটটা দেখি নাই যে কবে ইপিএস দিবে। আর ইন্ডেক্স এগ্রো, কনফিডেন্স সিমেন্ট, এগুলো 62-63 টাকার লেভেলে আগের ভিডিওতে দেখানো আছে। প্রত্যেকটা স্টক 10 টাকা করে বাড়ছে, এখনো বিনিয়োগযোগ্য, বাট অ্যাকচুয়াল বিনিয়োগের টাইমটা তখন ছিল। সো আপনি ফেয়ার ভ্যালুর এই ধরনের স্টকে থাকেন, বাজার বাড়ুক বাজার কমুক, স্টক চিড়িয়াখানায় পৌঁছাবে। অর্থাৎ আলটিমেট যে গন্তব্য, সেই প্রফিটেবল গন্তব্যটা আপনি পাবেন। আপনি মার্কেটের উত্থান পতনে শেয়ারের প্রাইস একটু কমলে নার্ভাস হয়ে যায় না। আর যেগুলো একটু বাজে শেয়ার, ট্রেডেবল শেয়ার, বাজে শেয়ার মানে শেয়ার মার্কেটে বাজে শেয়ার বলে আসলে কিছু নাই। এটা আমাদের জ্ঞানের অভাব, আমাদের এক একজনের সাইকোলজিক্যাল ভিউ এক এক রকম, এই জন্য আমরা বলি শেয়ার মার্কেটে একটা ভালো শেয়ার একটা খারাপ শেয়ারের মানে হচ্ছে তার ফিনান্সিয়াল ডাটা ভালো কিংবা খারাপ। এটার সাথে শেয়ার মার্কেটের প্রাইসের সরাসরি সম্পর্ক নাই। ফান্ডামেন্টাল ডাটা ভালো দেখে ফেয়ার ভ্যালুতে আপনি ইনভেস্ট করবেন, ওইটা হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য।
আর যখন আপনি একটা প্রাইজে মোমেন্টাম ট্রেডিং করবেন সেটা হচ্ছে স্টকের চার্টের মুভমেন্ট দেখে, ওইখানে ফান্ডামেন্টাল ডেটার কোনো ইস্যু নাই। সো বাজে শেয়ারে যারা ইনভেস্ট করে, ট্রেড করে, ডে ট্রেডিং করে, আমিও করি, মাঝে মাঝেই করি, সেটার সাথে আপনি কম্পেয়ার করেন না, কারণ আপনি চার্ট এক্সপার্ট না। তাই আপনি এই ধরনের শেয়ারে থাকেন, আপনি প্রফিটেবল থাকবেন, প্রফিটটা স্লোলি গ্রো করবে, বাট আপনি প্রফিটেবল থাকবেন। আর চার্ট শিখতে চাইলে দেয়ার আর লটস অফ অপশন। আমার কাছে শিখতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটা অপশন। আর যদি না শিখতে চান, আসসালামু আলাইকুম, কোনো অসুবিধা নাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সর্বাত্মক বোঝানোর চেষ্টা করেছি, বুঝেন, জানেন, বুঝার চেষ্টা করেন, আবেগে ঝাঁপায়েন না, এরকম বাড়ছে দেখে কনফিউজড হয়ে যায় না, আবার কমলেও কনফিউজড হয়ে যান না। কেন বাড়লো, কতটুকু বাড়লো, কি কারণে বাড়লো, বোঝার চেষ্টা করেন, তাহলে কনফিউশনগুলো অটোমেটিকলি দূর হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।